সামগ্রিক বিষয় সবাই বলেছে, আমি মূল বিষয়গুলো পয়েন্ট আকারে কনক্লুশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কোর্টরুমের বাইরে যখন আমরা লাইভ স্ট্রিমে শুনি তখন একরকম বিষয় থাকে, আর যখন কোর্টরুমের ভিতরে হয় তখন আমরা আরেক রকমভাবে দেখি। কারণ কখনো কখনো মাইক বন্ধ থাকে, মাইক বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনাল আলোচনা হয়, বক্তব্য হয়, ইত্যাদি ইত্যাদি। এবং কোর্টরুমের ভিতরেও অনেক কিছু ঘটে যেগুলো হয়তো আপনাদের চোখে আসে না বা আপনারা দেখার বিষয় নয় বা আপনারা বুঝতেও পারেন না। সেই জায়গা থেকে শুরু করি যে কি কি ঘটনা ঘটেছে। আমি একটু আগের দিন থেকে শুরু করি। যেটা আমি আজ সকালে একটা লাইভ করেছিলাম এবং লাইভটা আমার ডিলিটও হয়ে গিয়েছিল। যাই হোক, ভালোই হয়েছিল ডিলিট হয়েছিল, কারণ সেটা আজকে বলাটা বেশি প্রাসঙ্গিক হবে, কারণ আগের দিন বলাটা উচিত ছিল না। আমরা আগের দিন সারাদিন বিভিন্ন লয়ারের কাছে ব্রিফ করিয়েছি এবং আলটিমেটলি যখন প্রায় 11টা 10-15 বাজে তখন আমরা এসএসসি চেয়ারম্যান স্যারের কাছে আবার গিয়েছিলাম আমাদের কিছু ডকুমেন্ট রিসাবমিট করার জন্য। সেখানে আমরা যখন গেলাম তখন উনিও প্রায় খাননি, সারাদিন উনিও ব্রিফ করিয়েছেন। প্রায় 6 থেকে 7 ঘন্টা উনি ব্রিফ করিয়েছেন এবং এতদিন পর্যন্ত আমাদের যে দাবি ছিল 3টে দপ্তর বসা, সেটা বসিয়ে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বোর্ড এবং এসএসসি 3জনকে নিয়ে ব্রিফের কাজটা করিয়েছেন। কালকে আগের দিন সেই বিষয়ে আমাদের আলোচনা হলো। তারপর আজ সকালে আমরা গেলাম কোর্টরুমের ভিতরে। কোর্টরুমের ভিতরের পরিবেশটা একটু অন্যরকম ছিল। যাই হোক, প্রথমে যখন প্রাথমিক পর্বে আলোচনা শুরু হলো তখন আমরা প্রত্যেকেই দেখলাম মনিন্দর সিং দাঁড়িয়েছিলেন, তার পাশে ছিলেন আমাদের কলকাতার এক বিশেষ জুনিয়র লয়ার, যিনি আমাদেরই অপোনেন্টের বিশেষ ঘনিষ্ঠ জুনিয়র, মানে তার নিকট জুনিয়র, এবং ক্রমশ তিনি মনিন্দর সিংকে বিভিন্নভাবে গাইড করছিলেন। মনিন্দর সিংয়ের প্রত্যাশিত যে বক্তব্য প্যানেল ক্যান্সেলের উপরে, তিনি সেটা কিন্তু খুব চমৎকারভাবে উত্থাপন করলেন এবং বারবার তিনি এটাই বলতে চাইলেন এখানে পুরো প্রসেসটাই ভুল, এই প্রসেসটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না এবং প্যানেলটা ক্যান্সেল করা উচিত, এটাকে তিনি প্রতিষ্ঠা করলেন। তারপর সিরিয়ালি বিভিন্ন আলোচনা চলতে থাকলো। তারপর দেখা গেল যে সিবিআইয়ের একটা টার্ন এলো, সিবিআইকে বলতে বলা হলো। সিবিআই ডেটার উপরে মেনলি আর্গুমেন্ট করলো, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের কাছে লেগেছে, এত বড় একটা মামলা, এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর মানে মানে যারা আসলে তাদের যে জীবন জীবিকা, অর্থাৎ যারা সম্পূর্ণরূপে নিরপরাধ নির্দোষ, সে গ্রুপ ডি গ্রুপ সি হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার হোক, কিন্তু তাদের বিষয় নিয়ে যখন তাদের বিষয় নিয়ে সিবিআই বলতে উঠছে তখন আমরা আশা রেখেছিলাম সিবিআই তার যে নোট আগের দিন পাবলিশ করেছিল সমস্ত পার্টিকে, সার্ভ করেছিল সমস্ত পার্টিকে, সেই নোটের উপরে সেই নোট দেখে দেখে বলেছেন এটা খুব ভালো, একদম যা তারা ইয়ে করেছে নোটস আগের দিন সার্ভ করেছে সেই নোটের উপরে বলেছেন এবং সেটাই সঙ্গত, সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে খুব অবাক লেগেছিল, শুধু আমাদের কাছে নয়, আমাদের যত বড় বড় লয়ার আছে সবার কাছে অবাক লেগেছে। জানি না কেন যে এত বড় একটা কেস যার সাথে এত বড় ঘটনা জড়িয়ে আছে, সেখানে না সলিসিটর জেনারেল বক্তব্যটা উত্থাপন করলেন সিবিআইয়ের পক্ষ থেকে, না অ্যাডিশনাল সলিসিটর জেনারেল উত্থাপন করলেন, একটা জুনিয়র লয়ারকে দিয়ে সিবিআই তার বক্তব্য উপস্থাপন করছিলেন। এবং আমরা পাশেও দেখলাম, পাশের আমাদের একজন লয়ার, আমাদের কলকাতার লয়ার, তাকে ক্রমশ উত্তক্ত করছেন বলার সময়। যদি একটা সিনিয়র লয়ার থাকতো সিবিআইয়ের পক্ষ থেকে, তিনি এই বাংলামিটা করতে পারতেন না। যাই হোক, আরও একটা বক্তব্য, তিনি ঘাবড়েও গিয়েছিলেন মাঝখানে, যখন একজন এত হেভি ওয়েটের ভিড়ে অন্তত একটা অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও সিবিআইয়ের দেওয়া উচিত ছিল, দেননি। এটা আমাদের কাছেও খুব অবাক করা, বিস্ময়কর ব্যাপার, কেন দিলেন না, এই জিজ্ঞাসাটা তো আমাদের থাকবেই। তারপরেও চিফ জাস্টিস যেহেতু সিবিআইয়ের ডেটা, সিবিআইকে বেশি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেননি, টু দ্য পয়েন্ট কথা বলেছেন, একদম মেন পয়েন্টে কথা বলেছেন, ডেটা অথেন্টিসিটি, এবং সেক্ষেত্রে তিনি হ্যাশ ভ্যালু নিয়ে প্রশ্ন করলেন। প্রথমে ঘাবড়ে গিয়ে ভুল বলে ফেললেন, তারপরে আবার রেকটিফাই করলেন। কিন্তু চিফ জাস্টিসের আমাদের বক্তব্য, আমরা কোর্টরুমের ভিতরের পরিবেশটাও যদি দেখি, তাহলে বারবার একটা জিনিস দেখছিলাম যে উনি ডেটাটা অথেন্টিক এটা নিয়ে সওয়াল করছেন এবং ওইটাকে পেতে চাইছেন, ওইটা যে ঠিক সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা, হ্যাশ ভ্যালু এটসেট্রা এটসেট্রা, এইগুলো হয়েছে কিনা।
সেগুলো হওয়ার পর চিফ জাস্টিসের একটা স্যাটিসফ্যাকশন এসছে বলে আমাদের মনে হয়েছে, কোর্টরুমে থাকা অবস্থাতে আমাদের মনে হয়েছে। এবং তারপরে ওই ডেটা অথেন্টিসিটি নিয়ে যখন টেন্টেডরা প্রশ্ন করলেন, সবচেয়ে বেশি বক্তব্য দেখবেন টেন্টেডদের শুনেছে। টেন্টেডরা যখন পরিবেশন করলেন বক্তব্য, সেগুলো শুনেছেন, কিন্তু বেশিরভাগটাই তিনি হেসেছেন, উড়িয়েছেন। শুনেছেন এই কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যেহেতু ডেটা অথেন্টিক তিনি এটা ধরে নিয়েছেন, তারপরেও এই অথেন্টিসিটিটাকে তাদের পক্ষ থেকে যুক্তি নিয়ে, হ্যাঁ সত্যিই এই অথেন্টিসিটির এগনেস্টে কোনো বিরুদ্ধ যুক্তি আছে কিনা যেটা কংক্রিট, সেটাকে যাচাই করতে চেয়েছেন বলে আমাদের মনে হয়েছে কোর্টরুমে থাকা অবস্থায়। তারপর যখন তিনি বুঝলেন যে না ডেটা অথেন্টিক ইত্যাদি ইত্যাদি, তারপর এসএসসিকে প্রশ্ন করলেন। এসএসসিকে যখন প্রশ্ন করছেন যে আপনি বলুন সিবিআই এর ডেটা অ্যাকসেপ্ট করবেন নাকি আপনার যে ডেটা আপনার ওই ইয়ে থেকে যে ডেটা পাওয়া গেছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। আমাদের কাছে চেয়ারম্যান স্যার ছিলেন, আমরা সবাই মিলে চেয়ারম্যান স্যারকে বললাম স্যার, ওই কথাটা বলার পরে জয়দীপ গুপ্তা স্যারের যে জুনিয়র ছিলেন তিনি কিন্তু পিছন দিকে তাকাচ্ছিলেন, মোস্ট প্রবাবলি জয়দীপ গুপ্তা স্যার চেয়ারম্যান স্যারকে ইঙ্গিত করছিলেন। এবং যখন ঘুরলেন আমরা এই চেয়ারম্যান স্যারকে বললাম স্যার আপনাকে বোধহয় ডাকছেন, আপনি একটু যান সামনে। স্যার কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে সামনে গেলেন। তারপর ওনাদের কি কনভারসেশন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না, দুই ছিল। কিন্তু তারপরে যখন স্যার রিটার্ন আমরা বারবার বলছিলাম স্যার আপনি যেন স্যার সিবিআই স্যার আপনারা আমাদের পক্ষে কথা বলবেন স্যার, প্লিজ 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 স্যার প্লিজ, আমরা সবাই মিলে বলছিলাম। চেয়ারম্যান স্যার আমাদেরকে ঘাড় নাড়িয়ে গেলেন এবং যথারীতি ওইখানে কিন্তু জয়দীপ গুপ্তা স্পষ্টই বললেন আমরা সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করছি। সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করা মানেই কিন্তু কি হলো, কারা ডেটাটা অথেন্টিক এটা ধরে নেওয়া হলো সিবিআই অনুযায়ী, এবং কারা যোগ্য কারা অযোগ্য সেটা একদম স্পষ্টভাবে সিবিআই ডেটায় উল্লেখ করা আছে। কিন্তু এসএসসি অন্তত আমাদের জন্য এই কাজটা করলেন বা এই বক্তব্যটা বললেন, হ্যাঁ আমি সিবিআই ডেটাকে মানছি। সিবিআই ডেটাকে মানলে অন্তত আর এসএসসির যে ডেটা সেটাকে এসএসসি অ্যাকসেপ্ট করলেন না, সিবিআইকে সাপোর্ট করলেন। আর আমরাও কিন্তু বারবার বলছিলাম সিবিআইকে সাপোর্ট করতে। তো একটা কেন্দ্রীয় ইয়ে সংস্থা, তো সেটাকে তদন্তকারী সংস্থার ডেটাকে অ্যাকসেপ্ট করলেন এসএসসি, এবং এটাতে আমরা এসএসসির স্যার চেয়ারম্যান স্যারকে আমরা যেতে বললাম, উনি বারবার আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি এটা হ্যাঁ করলেন এবং আমরা তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। একটা গেল। দ্বিতীয়, অনেকে প্রশ্ন করছেন, বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে এক্সপায়ারি অফ প্যানেল, তার যা সেকেন্ড কাউন্সিলিং এর পর থেকে সবটাই অবৈধ হয়ে গেল। এটা নিয়ে অনেকে বারবার ভয় খাচ্ছেন, বারবার প্রশ্ন করছেন, বিভিন্ন গ্রুপে বলছেন। ভালো করে শুনে নিন, এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে প্রশ্নটা আসছে সেটা ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। যখনই এই বিষয়গুলোতে কথা উঠছে, আমরা কোর্টরুমের ভিতরে ছিলাম, সিজিআর ফেস, মেন্টালিটি, এক্সপ্রেশন, বক্তব্য সবটাই দেখছিলাম। উনি কিন্তু কোনো রকম এই নিয়ম বিরোধিতা, গেজেট অমান্য করা, ইন্টারভিউ লিস্ট পাবলিশ হওয়া, এক্সপায়ারি অফ প্যানেল, উনি এইগুলোকে গুরুত্বই দিতে চাইছেন না। এইগুলোকে উনি ধরছেন না এবং আলোচনার মধ্যে ফেলতেও চাইছেন না। অনেকে বলছে এটা নিয়ে কেন বললো না, আকবরই কেন বলবে? চেয়ারম্যান চিফ জাস্টিস কি জিজ্ঞাসা করেছেন? করেননি। তার ওইগুলো ওনার ইন্টারেস্ট নেই। ওনার ইন্টারেস্টে কি? সেগ্রিগেশন, দ্য রুট অফ দ্য কেস। এই কেসটার রুটটা কি আছে, বেস কি আছে, যে সেগ্রিগেশনটা হবে কি, ডেটা অথেন্টিক কি, এইটার উপরে তিনি কিন্তু আলোচনাটা সারাক্ষণ এইটা নিয়ে আলোচনা করেছেন। ফলে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যখন প্রশ্ন উঠছে যে থার্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, 8 কাউন্সিলিং, এগুলোকে উনি কিন্তু গুরুত্বই দিতে চাইছেন না। তার অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ সিবিআই, যে বিষয়টা আসছে সেটার উপরই সেগ্রিগেশন হওয়া বা না হওয়া, এই বিষয়টা কিন্তু সুপ্রতিষ্ঠিত। আর অন্য কোনো বিষয় কিন্তু তিনি শুনতে চাইছেন না। আকবরই, অনেকে আবার বলছেন আমরা বলছি না ওএমআর অথেন্টিক, আজকেও বলেছেন, বিভিন্ন গ্রুপে বলেছেন, অনেক পণ্ডিত আছে বলে যাচ্ছে। আরে ভাই, জিজ্ঞাসা করেননি উনি। আর লয়াররা সব সময় একটা কথা বলতে চাইছেন, চিফ জাস্টিসকে এমন কোনো কথা আমরা বলতেই যাব না যেটা ওনার ইন্টারেস্ট নেই। ওনার ইন্টারেস্টে বুঝতে হবে। আপনি দেখেছেন মাঝখানে উনি মাথায় হাত দিয়ে এরকম করে বসেছিলেন, একজন বলেই যাচ্ছিলেন, উনি শুনছিলেন না। প্রয়োজন নেই ওইগুলো ওনার শোনার, আমরা সেগুলো স্পষ্টভাবে লক্ষ্য করেছি।
সো এই যে যারা ভাবছেন যে এক্সপিয়ারি অফ প্যানেল সেকেন্ড কাউন্সিলিং এর পর থেকে সব উড়ে যাবে, আপনি একদম নিশ্চিত থাকুন এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না যে সেকেন্ড কাউন্সিলিং পর থেকে সব উড়ে গেল, এটা কখনোই হবে না। এটা একদম নিশ্চিত থাকুন, কারণ এটাই সত্য, আমরা ওখানে থেকে এটাই দেখেছি। আরেকটা জিনিস যেটা আমাদের লয়াররা ডক্টর সিংভির একটা বক্তব্যকে অনেকে বিকৃত করে বলার চেষ্টা করছে। আগের দিন যে নোটস উনি বলবেন সেই নোটস আগের দিন আমরা পেয়েছিলাম, আমরা এটা যদি দিতাম আগের দিন সবাইকে তাহলে এটা বিশ্বজনীন হয়ে যেত। আজকে আমরা দিয়ে দিয়েছি, আমরা আজকে দিয়েও দিচ্ছি বিভিন্ন গ্রুপে, কিছুটা সংহিতা দিয়েও দিয়েছে, আর আজকে আমরা বিভিন্ন গ্রুপে সিংভির নোটস অফ আর্গুমেন্টে দিয়ে দেবো। উনি কারোর জন্য অ্যাপিয়ার হয়নি, একমাত্র লয়ার যিনি আমাদের লয়ারগুলোর মধ্যে বলছি, আমাদের প্রত্যেকটা লয়ারের কথা বলছি, একমাত্র আমাদের লয়ার যারা আমাদেরই হয়ে কথা বলেছেন, আমাদেরই লয়ার, কোনো সিডি ই এফ কোনো কিছুর জন্য দাঁড়াননি। সিংভিও তাই, আমাদের লয়ার শুধু আমাদের জন্য অ্যাপিয়ার হয়েছেন। তাহলে বলছেন ওই গ্রুপ সি গ্রুপ ডি ওটা কনফিউশনের জায়গা বলছেন, ওটা অ্যাকচুয়ালি ওটা নয়, ওটা পুরো বক্তব্যটা শুনবেন। ক্লাব মানে হচ্ছে ওখানে প্রসেস আলাদা, গ্রুপ ডি গ্রুপ সির এখানে কিছু কিছু প্রসেস কত আলাদা আছে, কিন্তু ওটাকে হাইকোর্টে যেটা করা হয়েছে ক্লাব করে দেওয়া হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডিকে ক্লাব করে দেওয়া হয়েছে। কিন্তু উনি আরও একটা জিনিস আসলেন যেখানে নানান রকম আলোচনা হচ্ছে, কিন্তু আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে সেগ্রিগেশন। এই বিষয়টাকে উনি অ্যাকসেপ্ট করলেন এবং সেগ্রিগেশনের উপযুক্ত যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে উপস্থিত আছে। সুতরাং সেগ্রিগেশন করুন, সেগ্রিগেশনের জায়গাতে আসুন, অন্য কিছু নয়। তাছাড়া তিনজন অথরিটি, এসএসসি, বোর্ড এবং স্টেট, তিনটি অথরিটি যখন বলছে সেগ্রিগেশন সম্ভব, তাহলে আপনি কেন করবেন না সেগ্রিগেশন? আবার অন্যদিকে যাওয়ারই তো কোনো প্রয়োজন নেই। এই মূল সত্যটাকে কিন্তু এখানে তুলে ধরেছেন, এটাই ছিল মূল বক্তব্য। সুতরাং সিংভি যেটা বলেছেন একদম টু দা পয়েন্ট বলেছেন, সঠিক বলেছেন, একদম পুরোপুরিভাবে সঠিক। সিবিআই ডেটা সঠিক, সিবিআই বলে দিয়েছেন, তিনটে দপ্তর বলেছেন আমরা সেগ্রিগেশন করব। সো আর তো কোনো কিছু থাকেই না এই বক্তব্যের উপর। এটা একদম একজন মানে পাকা মস্তিষ্কের উকিল একদম সঠিক কথা বলেছেন, একদম পিন পয়েন্ট লয়ের যেটা হয় সেটাই উনি বলেছেন এবং যথেষ্টই বলেছেন। এটা গেল। নেক্সট একটা জিনিস, আমাদের ভাটনাগর সে লেফট ফ্রম অ্যানাদার গভর্নমেন্ট, আদার গভর্নমেন্ট জব থেকে উনি বলতে উঠেছিলেন, সেখানে ওনাকে থামানো হয়েছে। তারপরে উনি একটুখানি মিস্টেক করে ফেলেছিলেন, কিন্তু উনিও কিন্তু নোটসটা চিফ জাস্টিসকে দিয়ে, আমরা দেখবেন লাইভ স্ট্রিমে দেখবেন আমাদের দুজন লয়ার সিংভি এবং ভাটনাগর সে দুজনই তার নোটস সিবিআই আমার চিফ জাস্টিসের কাছে জমা করেছেন। আর একটা হচ্ছে গুরুস্বামী ম্যাডাম এ বি করে বললেন, অ্যাসিস্ট্যান্ট টিচার এ আর বি 11, 12, 9, 10, এই বিষয়টা উনিও কিন্তু সিবিআই এর উপরই বললেন। এবং বিকাশ সিং এবং সিংভি স্যার দুজন পাশাপাশি ছিলেন। ওদের গ্রুপ এ মানে 11, 12, গ্রুপ এ মানে 11, 12 এবং গ্রুপ বি মানে 9, 10, এই বিষয় নিয়ে উনি সিবিআই ডেটাকে তুলে আবার ওই বিষয়টাকে মনে করে দিলেন যে আসলেই সেগ্রিগেশনটা হয়েই ছিল এবং ডেটাটাও অথেন্টিক, সবটাই প্রমাণিত আজকে। সুতরাং সেগ্রিগেশন হওয়াটা খুব অস্বাভাবিক নয়, পুরোপুরি স্বাভাবিক এবং এটাই করা উচিত। আর যেটা হচ্ছে যে বিকাশ সিং এবং মনু সিংভি স্যার দুজনেই কিন্তু বসেছিলেন, নতুন পরীক্ষা নিলে কি কি প্রবলেম হয় বা কি কেন নেওয়া উচিত নয় সেটা কিন্তু সিংভির নোটের মধ্যেও বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে সিংভি এবং বিকাশ সিং স্যার দুজন বসে একটুখানি ডিসকাস করছিলেন, সেখানে আমরা দেখলাম বিকাশ সিং স্যারও একটা বিশেষ পয়েন্ট এখানে কিন্তু এইভাবে করে তুললেন। যাই হোক, সিবিআই বলার পর এবং আমরা দেখছিলাম যে সিবিআই যে জুনিয়র লয়ার তা আমরা বলেই দিলাম, তাকে তার পরিবর্তে সলিসিটর জেনারেল যদি থাকতো বা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল থাকতো আমরা খুব আরও প্লেস হতাম। যাই হোক, যেটুকু তার বলার সে তো বলেইছে। আর একটা জিনিস যেটা বলার খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা হুমায়ুনও আগে বলল, যে জাজমেন্ট কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। জাজমেন্টটা কি হবে, জাজমেন্টটা কারো জানার বোঝার বাইরে। কিন্তু জাজমেন্টটা যখন স্থগিত রাখা হয়, এখানে অনেক লোক অনেক কথা বলেছেন, কোনোটাও কিন্তু কেউ কিন্তু নোটস করেনি। এই লয়ার বলছেন, ওই লয়ার বলছেন, বিভিন্ন লয়ার বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, কিন্তু এটা কোনো নোটস নেই। নোটস কোথায় আছে? নোটস হচ্ছে রিটেন সাবমিশন, রিটেন সাবমিশনে নোটস যেগুলো আমি সাবমিশন দিয়েছি বা যেগুলো নতুন করে নোটস দেওয়া হয়েছে এর বেসিসে। তো স্থগিত রাখার পরে যেটা শোনা যাচ্ছে, যখন কোনো একজন জাজ জাজমেন্টটাকে স্থগিত রাখেন তখন উনি সময় নিয়ে
প্রত্যেকটা কম্পাইলেশন, প্রত্যেকটা সাবমিশনকে পড়তে থাকেন এবং পড়ার পরে তারা একটা জাজমেন্টকে লেখেন এবং জাজমেন্টকে দেওয়ার চেষ্টা করেন। কারণ এত লোকের এত কথাবার্তা সবটা মাথায় থাকবে না, কারণ প্রত্যেক দিনই ওনাদেরকে এরকম মাছ বাজারে মানে অত্যাচার সহ্য করতে হয়। ফলে এই অত্যাচারের কথা প্রত্যেক দিন প্রত্যেকজনের কথোপকথন তার মনে থাকবে এমন নয়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের রিটেন সাবমিশন আছে, প্রত্যেকের কম্পাইলেশন আছে, সেই কম্পাইলেশন উনি পড়বেন এবং তারপরে উনি একটা জাজমেন্ট লিখবেন। এখন আর একটা জিনিস বলার আছে যে মঞ্চ, আমাদের একটা মঞ্চ চলছে আর আমাদের একটা আন্দোলন ইতিমধ্যে হয়ে গেছে। আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ছিল সেটা নিয়ে আমি আর বিশেষ কোনো ব্যাখ্যা করব না। আশা করছি এত কিছু হওয়ার পর এটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যেহেতু যাদের সামনে আমরা বক্তব্যটা রাখছি বা কথোপকথনটা রাখছি তারা প্রত্যেককে টিচার এবং তাদের অধিকাংশ জনই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেই আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা সকলেই মোটামুটি বুঝে গিয়েছেন। আর আমরা কাল আন্দোলন, যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষাটা চলছে, জাজমেন্ট কবে আমরা এখন জানি না, এবং এই মুহূর্তে আর কাউকে নাড়ানো চাড়ানোর জায়গায় এই মুহূর্তে তো আর নেই, যেহেতু বক্তব্য সব শোনা হয়ে গেছে। তাই আগামীকাল দুপুর 2টোর সময় আমরা ওয়াই চ্যানেলে প্রেস কনফারেন্স করব। সেই প্রেস কনফারেন্স করে আমরা আমাদের মঞ্চ রাখা বা না রাখা বিষয়ে সিদ্ধান্ত জানাবো। আপনারা প্রত্যেককে আসবেন, কারণ এই কারণেই বলছি যারা যারা আছেন তাদের আসাটা খুবই জরুরি। কারণ এতদিন আন্দোলনটা চালালাম, শীতের রাত্রিতে একেবারে শিশির মাথার উপর পড়তো, এত কিছুর পরে নিজেদের যে সম্মান বাঁচানোর লড়াই, সেখান থেকে দাঁড়িয়ে রাস্তার যে লড়াই, সেই প্রত্যেকটা লড়াই আমরা সংগঠিত করেছি। তাই অবশ্যই কালকে যে যেখানে থাকেন, যে অবস্থাতে থাকেন, যতটা সম্ভব আপনারা আসবেন। সেই আসার কথাটা আমরা বারবার বলছি যে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং আমরা কালকে একটা সিদ্ধান্ত জানাবো। এবং আরো একটা জিনিস যেটা বলে রাখা, যেটা হয়তো হুমায়ুনও বলেছে বা আমরা অনেকেই বলেছি, কিন্তু তারপরেও বলছি যে কেসের জাজমেন্ট কি হবে আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা আশাবাদী। এই কারণে আশাবাদী যে আমরা কোনো না কোনোভাবে আমরা নিজেরা জানি, নিজেরা সত্যের অনুসারী এবং আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। তাই সত্যকে কখনোই কিছুদিনের জন্য সত্যকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্যকে মানে উড়িয়ে দেওয়া যায় না। সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, তাই সত্য প্রতিষ্ঠিত হবেই। তাই ভালো মন্দ যায় আসুক, সত্যের লও সহজে, সত্য তো হবেই। তো ব্লাইন্ডের কি বলেছে সব অনেকে কোশ্চেন করছে। ব্লাইন্ড লয়ার, ওদের একটা নাম লিস্ট ওরা বলেছিল, সোমা দাসের, ওই মুরলীধনের কথা। হ্যাঁ ঠিক আছে, ওগুলো মানে অনেক রকম কথা উঠেছে, অনেক রকম কথা বলছেন, কিন্তু উনি এত কথা কিছুই শুনছেন না বা শোনার প্রয়োজন কেন শুনছেন না এটা বুঝতে হবে। যেমন এসএসসি লয়ার আজকে কিন্তু যথেষ্ট প্রিপেয়ার ছিল, আপনারা দেখেছেন প্রত্যেকটা কথা বলছে, আরে ভাই আমাকে বলতে দিচ্ছেন না, আরো অনেক কিছু বলার আছে। শেষে চেয়ারম্যান নিজেও বলছে, আরে আমি তো 6 ঘন্টা 7 ঘন্টা ধরে ব্রিফ করিয়েছি, কেন শুনছেন না। অ্যাকচুয়ালি ওনার শোনার প্রয়োজন নেই, উনি প্রি ডিটারমাইন্ড, উনি কি করতে চলেছেন, ওনার কয়েকটা তথ্যের প্রয়োজন ছিল, অনুসন্ধানের প্রয়োজন ছিল, সেটাকে উনি অনুসন্ধান করে নিয়েছেন। সেই জন্য দেখবেন উনি অনুসন্ধান করার পর আর কাউকে বিশেষ কিছু বলতে দিচ্ছেন না। 2 মিনিট 4 মিনিট যা বলার বলুন, আমি বুঝে নিয়েছি কি বলার, উনি সেটা করে নিয়েছেন। তো সেক্ষেত্রে কোনো চাপ নেই, আপনাদের কোনো মানে এই মুহূর্তে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু এটাও হতো, জাজমেন্ট যার পক্ষেই যাক, মানে সেখানে রিভিউ পিটিশন কিন্তু হবেই হবে। এটা আপনারা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে রিভিউ পিটিশন কিন্তু হবেই হবে। যে পক্ষই জিতুক বা যে পক্ষই হারুক বা যার যা কিছুই হয়ে যাক কেন, রিভিউ পিটিশনটা কিন্তু মাস্ট হবে। আর রিভিউ পিটিশন যদি হয় সেক্ষেত্রে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদেরকেও পার্টি হয়েই থাকতে হবে।
তো সব মিলিয়ে আমরা পুরো ব্যাপারটা বলার চেষ্টা করলাম। আশা করছি আর এই মুহূর্তে মানে এর কোনো কারণ নেই। প্রত্যেকটা জিনিস এসএসসিও ক্লিয়ার করে দিয়েছে, কেন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, কেন আমাদের তথ্যের গরমিল হচ্ছিল ইত্যাদি ইত্যাদি সব, মানে সবটাই সব কিছু মোটামুটি বলা যায় যে এসএসসির কাছ থেকে আমরা যা যা চাইছিলাম মোটামুটি সেগুলো বলেছেন, এবং আরও অনেক কিছু বলতো যদি চিফ জাস্টিস জিজ্ঞাসা করতো, কিন্তু চিফ জাস্টিস আরও বলতে গিয়েও ছিল, চিফ জাস্টিস শোনেননি এবং শুনতেও চাননি, পরিষ্কার কথা। কারণ উনি যা যা দরকার ছিলেন তিনি বুঝে নিয়েছেন এবং সেটুকুর উপরে বলেছেন। সো আগামী দিনে কি জাজমেন্ট আসবে আমরা জানি না, আমরা হোপ ফর দ্য বেস্ট। আমরা অবশ্যই আশা রাখবো আমাদের পক্ষে জাজমেন্ট আসবে, কিন্তু জাজমেন্ট আমাদের পক্ষেই আসুক বা যাই যেভাবেই আসুক, রিভিউ কিন্তু মাস্ট, এটাও আমরা বুঝে নিয়েছি আলোচনা থেকে। তবে সব মিলিয়ে আমাদের লয়াররাও প্রত্যেকেই মোটামুটি বলেছেন যে আশাবাদী, মোটামুটি একটু আশাবাদী, কিন্তু আশাবাদী মানে সেটা কিন্তু চূড়ান্ত সত্য নয়, কারণ চূড়ান্ত সত্য কোনো কিছুই হয় না। আরেকটা বিষয় যেটা কপিল সিব্বাল স্যারকে নিয়ে উঠছে, বিষয়টা একটুখানি বলে দিই। কপিল সিব্বাল স্যার আমাদের জন্য এনগেজ ছিলেন, কিন্তু উনি আসতে পারেননি কারণ উনি অন্য একটা কেসে এনগেজ হয়ে গিয়েছিলেন, এবং সেই জন্য উনি মানে আমাদের কেসের আগে পর্যন্ত উনি আসতে পারেননি। যাই হোক, সব মিলিয়ে আমাদের পক্ষ থেকে যা যা বলার ছিল সব ঠিকঠাকই হয়েছে, আর বলার কিছু নেই।